নুরুন্নাহার তিথি। পর্ব ২। অডিটোরিয়ামের ভেতর মারসাদ ও আদিরা একা। পুরো অডিটোরিয়ামে আর একটা মানুষও নেই। আদিরা মাথা নিচু করে মারসাদের থেকে ২ হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। মনের মাঝে তার এক রাশ ভয় তাড়া করছে। মারসাদ টেবিলের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়ানো, সেই সাথে তীক্ষ্ণ দৃষ্টি আদিরাতে নিবন্ধ। একটু আগেই মাহি ও সাবিহারা আদিরাকে নিয়ে এখানে এসেছে। তারপর মারসাদ আদিরা ব্যতীত সবাইকে চলে যেতে বললে সবাই বেরিয়ে যায়। তখন থেকেই আদিরা ঠায় এভাবে নত মস্তকে দাঁড়িয়ে আছে। মারসাদ হালকা কেশে বলে, তোমাকে একটা কথা বলবো আদিরা। আদিরা এক পলক মারসাদের দিকে চেয়ে আবার দৃষ্টি নামিয়ে ফেলে। মারসাদ ফের বলে, এবং কথাটা তোমাকে মানতে হবে। কথাটা শুনে অযথা রিয়াক্ট করতে পারবে না। মারসাদের এমন ধরনের কথা শুনে আদিরা কিছুটা ভাবুক হল। কি এমন বলতে পারে? তখনই মারসাদ টেবিলের উপর থেকে এক বোতল পানি আদিরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও। হঠাৎ মারসাদ তাকে পানির বোতল দিচ্ছে দেখে আদিরা কিছুটা অবাক হয়। সে কৌতূহলী দৃষ্টিতে মারসাদের দিকে চেয়ে থাকে। তখন মারসাদ ইশারা করে পানি খেতে। আদিরা বোতলের ছিপ খুলে এক ঢোক পানি খেয়ে আরেক ঢোক মুখে নিয়েছে। এখনো গিলেনি। একটু সময় নিয়ে গিলছে, তখনই মারসাদ বলে উঠে, তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। মারসাদ কথাটা বলেই সেরেছে, আর আদিরা হতচকিত হয়ে মুখ থেকে পানিগুলো ছিটকে ফেলে দিয়েছে। বোতলটাও ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আর বেচারি আদিরা কাশতে কাশতে বুকে ও মাথায় হাত দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। মারসাদ হঠাৎ আদিরার অবস্থা দেখে ফ্লোর থেকে বোতল উঠিয়ে আদিরাকে পানি খেতে বলে, পানি খাও। আর তুমি পানি এতক্ষণ মুখে রেখে দিয়েছ কেন? আদিরা হাত দিয়ে মারসাদের এগিয়ে দেওয়া বোতলটা সরিয়ে একটা বেঞ্চে বসল। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আর দেরি করল না। দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে লাগল। মারসাদ তা দেখে বলে উঠল, জবাবটা দিয়ে যাও। তোমাকে কিন্তু আমার গার্লফ্রেন্ড হতে হবে। আদিরা দাঁড়িয়ে পড়ল। তার হাত পা রীতিমতো কাঁপছে। কিন্তু তাকে এবার জবাব দিতে হবে। কিন্তু বলার জন্য গলার জোরও তো প্রয়োজন। তারপরও কিছুটা সাহস সঞ্চয় করে পিছু ফিরে। অতঃপর সে কিছু বলার আগেই মারসাদ আবার বলে, সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ড হতে হবে না। জাস্ট আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে হবে। সবাই জানবে তুমি আমার গার্লফ্রেন্ড। তুমি প্রিটেন্ডও করবে সেরকম। কিন্তু ইন রিয়েল আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হব না। আদিরার মুখ আপনা আপনি হা হয়ে গেল। তাকে গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে হবে। তাকে কেন? মনের মধ্যে অনেক প্রশ্নের ভিড়। কিন্তু উত্তরদাতাকে প্রশ্নই তো করতে পারছে না। দুজনের মাঝে এখন নীরবতা। একজনের চোখে মুখে বিস্ময় ও প্রশ্ন, তো আরেকজনের মুখে লেগে আছে সন্দিহান হাসি। মারসাদ বুঝল আদিরার মনের প্রশ্ন। তাই সে উত্তর স্বরূপ বলে, তোমাকে আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে বলছি কারণ আমি চাই সামিরা আমার লাইফ থেকে সরে যাক। কারণ আমি এইটুকু তো বুঝেছি, সামিরা অন্য কাউকে আমার গার্লফ্রেন্ড হিসেবে বিশ্বাস তো করবেই না, আবার ব্ল্যাকমেইল করে পেট থেকে সত্যি বের করে নিবে। আর যদি তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে দেখে তবেও সন্দেহ তো করেই। না হলে কথায় কথায় তোমাকে এত শোনাতে আসতো না। আরেকটা প্লাস পয়েন্ট আছে, যদিও সেটা তোমার জন্য নেগেটিভ পয়েন্ট। তোমা উচিত সেটা বদলানো। তোমার পেটে মা রলেও তুমি সামিরাকে কিছুই বলবে না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। শেষের কথাগুলো শুনে আদিরা মাথা নিচু করে ফেলল। মারসাদ টেবিল থেকে তার বাইকের চাবিসহ রিং নিয়ে আঙুলে ঘুরাতে ঘুরাতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। দরজার কাছে ঠিক আদিরার থেকে সামান্য দূরত্বে গিয়ে পিছনের দিকে হেলে স্লো ভয়েজে বলে, আমি কিন্তু তোমার থেকে অনুমতি চাইছি না, আমি তোমাকে বলছি। সো ইউ হ্যাভ টু ডু ইট। তারপর মারসাদ অডিটোরিয়াম ছেড়ে বেরিয়ে যায়। আর আদিরাকে রেখে যায় অথই জলে। সামিরা জানতে পেরেছে মারসাদের বাবা মা এখানে মারসাদদের ফ্ল্যাটে এসে উঠেছে। সে সেখানে যায়।
মিসেস মীরা সামিরাকে দেখে ভীষণ খুশি হন। তিনি বলেন, কেমন আছো সামিরা? হুট করে সামিরা মিসেস মীরাকে জড়িয়ে ধরে কান্না করার মতো করে বলে, আন্টি আমি ভালো নেই। মিসেস মীরা খানিক ভরকালেন। তিনি সামিরার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে তোমার? সামিরা মিসেস মীরাকে ছেড়ে দাঁড়িয়ে টিস্যু দিয়ে চোখ মুছে বলে, তোমার ছেলে আন্টি, তোমার ছেলে আমাকে ভালো থাকতে দিচ্ছেই না। বলছি আজকে তার ফ্রেন্ডদের ও মাহির ফ্রেন্ডদের সামনে আমাকে ইনসাল্ট করেছে, আমাকে যা নয় তাই বলেছে। মিসেস মীরা অবাক হলেন। তিনি ফের শুধালেন, কিন্তু কেন, কি হয়েছে ঠিক করে বলো তো। সামিরা আবার টিস্যু দিয়ে চোখ মুখে ঠোঁট কামড়ে বলে, আমার অপরাধ কি ছিল জানো? আমার অপরাধ এইটাই যে কালকে যেই মেয়ের জন্য তোমার ছেলে জেলে গিয়েছিল সেই মেয়েকে আমি দুটো কথা বলেছি। আমি ওই মেয়েকে দুটো কথা বলতে দেরি, কিন্তু তোমার ছেলে ও তোমার মেয়ের ওই মেয়ের হয়ে প্রোটেস্ট করতে দেরি নেই। আমার ছেলে কিভাবে পারল সবার সামনে আমাকে এভাবে অপমান করার? আই ফিল সো হার্ট আন্টি। বলেই আবার কাঁদতে লাগলো সামিরা। মিসেস মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। গতকাল রাতে মাহি তাকে সম্পূর্ণ ঘটনা বলেছে। এখানে তিনি ওই মেয়েটার দোষও দেখতে পাচ্ছেন না। তার ছেলেই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আজকে আবার তার ছেলে সামিরাকে কষ্ট দিয়ে কথা বলেছে। তার ছেলে যে কি চাইছে সেটা তিনিই বুঝতে পারছেন না। এই কথা যদি মারমাদের বাবা জানতে পারেন তাহলে তিনি খুব রাগ করবেন। মিসেস মীরা সামিরার মন ভালো করতে বলেন, তুমি কষ্ট পেও না সামিরা। মারসা দিলে আমি ওকে বলবো ও যেন তোমার সাথে আর এরকম না করে। আর কেঁদো না, তুমি বসো, আমি দুপুরের রান্নাটা সেরে ফেলি। তুমিও কিন্তু আজ আমাদের সাথে লাঞ্চ করো। সামিরা মুচকি হেসে রাজি হয়ে যায়। তারপর মিসেস মীরা রান্নাঘরে চলে গেলে সামিরা বাঁকা হেসে বলে, এবার কি করবে মারসাদ বেবি? তুমি তো আন্টির কথা ফেলতে পারো না। উফ সামিরা, ইউ আর জিনিয়াস। অডিটোরিয়ামের দরজার বাহিরে মাহি, সাবিহা, রিন্তিরা ও মারসাদের বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তখনই দরজা খুলে মারসাদ বের হয়। মাহি এগিয়ে গিয়ে হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করে, তোরা ভিতরে কি কথা বললি দাভাই? সেটা তোর ভীতু বান্ধবীর থেকেই জেনে নিস। মারসাদ সংক্ষেপে জবাব দিয়েই চলে যায়। মারসাদ যাওয়ার পর ওর বন্ধুরাও চলে যায়। তারপর মাহি, সাবিহা ও রিন্তি অডিটোরিয়ামে প্রবেশ করে দেখে আদিরা চুপচাপ একটা বেঞ্চে বসে আছে। মাহি, সাবিহা ও রিন্তি অডিটোরিয়ামে প্রবেশ করে দেখে আদিরা চুপচাপ একটা বেঞ্চে বসে আছে। ওরা আদিরার পাশে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি বলল দাভাই? আদিরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তোর দাভাইয়ের ঘাড়ে ভূত চেপেছে। ওঝা ডাক আর এই ভূত নামা। মাহি সহ রিন্তি, সাবিহাও কৌতূহল যেন বেড়ে গেল। মাহি আদিরার মুখখানা নিজের দিকে ঘুরিয়ে কিঞ্চিত ভ্রুকুটি করে ফের শুধাল, পরিষ্কার করে বল কি হয়েছে? দাভাই তোকে কি বলেছে? আদিরা দৃষ্টি নিচু করে মিনমিন স্বরে বলল, তোর দাভাই আমাকে গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিয়েছে। আদিরার জবাব শুনে মাহি, রিন্তি ও সাবিহা তিনজনে একত্রে বেশ জোরেই বলে উঠল, হোয়াট? ওদের এই আচমকা চিৎকারে আদিরা কানে হাত দিয়ে দ্রুত কণ্ঠে আবার বলল, তবে রিয়েল না ফেক? এবার ওরা তিনজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে একসাথে ফের শুধাল, ফেক মানে? ফেক মানে তো ফেকি। মানে উনি বলেছেন আমাকে উনার গার্লফ্রেন্ড তো হতে হবে, কিন্তু আসলে গার্লফ্রেন্ড হব না, আসলে সবার সামনে গার্লফ্রেন্ড, কিন্তু এমনিতে গার্লফ্রেন্ড না। অ্যাক্টিং করতে হবে গার্লফ্রেন্ড হওয়ার। আমি কেমন সবকিছুতে প্যাচ লাগিয়ে ফেলছি, আমার মাথা কাজ করছে না। পানি হবে? পানি? আদিরা তাড়াহুড়ো করে কিসের মধ্যে কি বলল। এখন মাহি, রিন্তি ও সাবিহা হা করে আদিরার মুখ পানে চেয়ে আছে। আদিরা নিজেই রিন্তির ব্যাগ থেকে পানির বোতল নিয়ে পানি পান করে। তারপর একটু দম নিয়ে মাহিকে বলে, দেখ মাহি, তোর ভাইকে বুঝিয়ে বল আমি এইসব অ্যাক্টিং করতে পারবো না।
ঝুট ঝামেলা আমার ভালো লাগে না। উনি যদি সামিরা আপুর থেকে পিছু ছাড়াতেই চায় তাহলে অন্য উপায় বের করুক, আমাকে ব্যবহার না করুক। এমনিতেই সামিরা আপু আমাকে অপমান করতে এক বিন্দু পরিমাণ সুযোগও ছাড়ে না। আমার ভালো লাগে না এসব। অনেক কষ্ট করে পরিবারের থেকে দূরে থেকে ভার্সিটিতে পড়তে এসেছি। কোনো ঝামেলায় জড়িয়ে যদি আমাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয় তাহলে আমার বাবা আমাকে আর পড়াবেন না, সোজা বিয়ে দিয়ে দিবেন। এখানে চান্স পেয়েছি বলেই পড়াচ্ছেন। প্লিজ মাহি, তোর ভাইকে একটু বুঝা। তারপর আদিরা নিজের ব্যাগ উঠিয়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যায়। আদিরার পিছু পিছু সাবিহা ও রিন্তিও যায়। মাহি বসে বসে চিন্তায় মগ্ন। তার ভাই যে এসব কেন করছে সে ঠিক বুঝে উঠতে পারছে না। দুপুরে লাঞ্চ করতে এসে খাবার টেবিলে সামিরাকে দেখে মেজাজ বিগড়ে যায় মারুসাদের। মাহি মারসাদকে পাশ কাটিয়ে খাবার টেবিলের দিকেই যাচ্ছিল, তখন মারুসাদ মাহিকে আটকায়। তার জিজ্ঞাসা করে, এই সামিরা এখানে কেন? মাহি জবাবে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি কিভাবে জানব? আমাকে বলে এসেছে নাকি? মাহি কথাটা বলে আবার হাঁটা ধরলে মারুসাদ ফের তাকে আটকায়। তারপর কপাল কুঁচকে শুধায়, বেশি তেরামি করিস না, ঠিক করে বল এই সামিরা এখানে কেন এসেছে? মা যে এখানে এসেছে সেটা সামিরাকে কে বলেছে? মাহিও উল্টো মারুসাদের সাথে রাগ দেখিয়ে বলে, আজব, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো দাভাই? আমি তো আর সামিরা আপুকে মায়ের আসার কথা বলবো না, তাই না? সামিরা আপু তার হবু শাশুড়ির খোঁজ খবর রাখার জন্য ননদের সাহায্য তো নেয় না। হবু শাশুড়ি ও ননদ কথাটা বলার কারণে মারুসাদ মাহিকে মা রতে তেরে গেলে মাহি চোখ ছোট ছোট করে বলে, আমাকে পড়ে মেয়েরও সামিরা আপু মায়ের কাছে কি বিচার দিয়েছে সেটা তো দেখো, বাবার কানেও সেই কথাটা তুলেছে কি না দেখো আবার। এই বলে মাহি মুখ ভেঙচি দিয়ে চলে যায়। মারুসাদ দেয়ালে ঘুষি দিয়ে আবার নিজের রুমের দিকে যেতে নিলে মিস্টার আরশাদ খান ছেলেকে ডাক দেন, নিজের রাগ কমিয়ে খেতে আসো। অজ্ঞতা বাধ্য হয়ে মারুসাদ ডাইনিং টেবিলের কাছে যায়। খেতে খেতে সামিরা মিস্টার আরশাদ খানকে বলে, আঙ্কেল আপনারা চট্টগ্রামে আসলেন আমাদের বাড়িতে, কিন্তু গেলেন না। মমো ড্যাড অনেক মাইন্ড করবে। আরশাদ খান বলেন, আমরা তো সময় নিয়ে আসিনি, এসেছি তো আমার সুপুত্রের কল্যাণে, আবার যখন সময় নিয়ে আসব তখন যাব। মারুসাদ তার বাবার দিকে এক পলক চেয়ে মাথা নিচু করে খাচ্ছে। তার বাবার রাগ এখনো পড়েনি। সামিরা মারসাদকে এভাবে দেখে মনে মনে বেশ আনন্দ পায়। সামিরা কণ্ঠে দুঃখী ভাব টেনে বলে, কি বলবো আঙ্কেল, আপনার ছেলে তো মানুষের জন্য নিজের যা নটাও দিয়ে দিতে হাজির, কিন্তু কার জন্য যা ন দিচ্ছে সেটা একটু ভেবে চিনতে দেখে না। একটা মেয়ে এসে তাকে অভিযোগ করলো আর সে সেই অভিযোগের উপর সত্য মিথ্যা বিচার না করে একটা ছেলেকে ইচ্ছে মতো মারলো, দোষটা কিন্তু আপনার ছেলেরই আঙ্কেল। কাউকে কেউ এত বিশ্বাস করে নাকি? পুলিশ নাকি বলে দিয়েছে ওই ছেলের বিরুদ্ধে ওই মেয়েকে বিরক্ত করার কোন প্রমাণ নেই। আসলে আঙ্কেল সবাই বিশ্বাসের যোগ্য না। মেয়েটাকে আপনার দুই ছেলে মেয়েই খুব বিশ্বাস করে। ভোলাভালা চেহারা তো। সামিরার কথাগুলো আর মাহি ও মারুসাদ দুজনেই শুনছে। মাহি ভ্রু কুঁচকে সামিরার দিকে চেয়ে আছে আর মারুসাদ রাগে খাওয়া বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে টেবিলের দিকে চেয়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। মিসেস মীরা ছেলে ও মেয়ে উভয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করে সামিরাকে বলে, সামিরা খাবার টেবিলে এসব টপিক আর তুলো না। ওই ছেলেটার ক্রিমিনাল রেকর্ডও কিন্তু আছে। এখন খাবার খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। সামিরা আবার কিছু বলতে নিলে মিসেস মীরা সামিরার প্লেটে চিকেনের আরেকটা ফ্রাইড পিস তুলে দিতে নেয়, যার দরুন সামিরাকে থামতে হয়। মারসাদও তৎক্ষণাৎ খাবার টেবিল ছেড়ে উঠে যায়। মিসেস মীরা তা দেখে উৎকণ্ঠিত হয়ে ছেলেকে ডাকেন, বাবু খাবার তো কিছুই খেলি না, না খেয়ে উঠে গেলি কেন বাবা? মারুসাদ নিজের রুমে ঢুকতে ঢুকতে জবাব দেয়, আর পেট ভরে গেছে মা, তাছাড়া আমি বাইরে থেকে খেয়ে এসেছি।
তোমরা পেট ভরে খাও। তারপর মারসাদ নিজের রুমের দরজা লাগিয়ে দেয়। এবার মাহি সামিরাকে উদ্দেশ্য করে বলে, আমি তোমার প্রবলেম ঠিকভাবে বুঝতে পারছি না সামিরা আপু। তুমি সব সময় সব কিছুতে শুধু আদুর ভুল ধরো। তুমি কি গিয়েছিলে কালকে পুলিশ স্টেশনে? তুমি ঘটনাস্থলে ছিলে? লোকমুখে শোনা কথা শুনে ডিটেলসে ব্যাখ্যা করতে যাচ্ছ কেন? তুমি তো আজকে সকালেও আদুকে যা নয় তাই বলে আসলে আর আদু ভাইয়াকে বিচার দেয়নি। ভাইয়া নিজেই ওই ছেলেকে ফলো করতে দেখেছে। আর মাহি, আমি এই টপিক নিয়ে কথা বলতে না করলাম তো? খাবার টেবিলে খেতে বসেছ, চুপচাপ খাও না। মিসেস মীরা মাহিকে কথার মাঝে বাদ সাধেন। মাহিও আর কিছু না বলে চুপচাপ খেতে থাকে। আর সামিরা দাঁতে দাঁত পিষে বিরক্তি ও রাগ নিয়ে একটু একটু করে খাচ্ছে। এদিকে আরশাদ খানও চুপচাপ খাচ্ছেন। তিনি মাহি বা সামিরা কারো কথারই কোন প্রতিক্রিয়া দেখালেন না, কিন্তু সবার কথাই মন দিয়ে শুনলেন। পরের দিন আদিরা ভার্সিটিতে যায়নি। কোনো কারণ ছাড়াই, ইচ্ছে করেই মারসাদ বা সামিরার সম্মুখীন না হতে যায়নি। এদিকে মারসাদও ভার্সিটিতে আজ কিছুটা লেট করে গিয়েছে। রাতে বাড়ি ফিরে তার শরীর খারাপ থাকাতে সকালে ঘুমটা সহজে ভাঙতে চায়নি। আর মাহিও খুব একটা ডাকেনি। মারসাদ বাইক পার্ক করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘড়িতে সময় দেখে। এখন আদিরা ও মাহিদের একটা ক্লাস শেষ হওয়ার কথা। তাই মারসাদ উঠতে নিলে আহনাফ প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস? মারসাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, মাহির কাছে যাচ্ছি। মাহির কাছে আমার কার্ড আছে। মারসাদের জবাব শুনে আহনাফ, মৃদুল, রিহান ও রবিন বিভ্রান্তের দৃষ্টিতে চেয়ে থাকে। মারসাদ সেসব পরোয়া না করে প্রতিদিন ক্যাম্পাসের যেখানে মাহি আদিরারা বসে সেখানে যায়। তার পিছু পিছু আহনাফ, রিহানরাও যায়। মারসাদ সেখানে গিয়ে দেখে মাহি, সাবিহা ও রিন্তি বসে বসে গল্প করছে। আদিরা নেই সেখানে। মারসাদ পিছনে একবার তাকিয়ে তার বন্ধুদের দেখে নেয়। তারপর মাহির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোর কাছে আমার ক্রেডিট কার্ডটা আছে? মাহি জবাব দেয়, না তো দাভাই। কেন? ওহ, তাহলে মনে হয় বাসায় রেখে এসেছি। মাহি প্রত্যুত্তরে কিছু বলে না। তারপর মারসাদ ভাবল আদিরা হয়তো লাইব্রেরি গেছে। তাই সে লাইব্রেরির দিকে যেতে নিলে মৃদুল মারসাদকে ডাক দেয়, কি রে, তুই এখন আবার কই যাচ্ছিস? মারসাদ এদিক ওদিক চেয়ে মিথ্যে জবাব দেয়, আমার একটা বই দরকার, তার জন্য লাইব্রেরি যাচ্ছি। মারসাদ চালাকি করে জবাব দিলেও মৃদুল ও রিহানদের বিষয়টা বুঝতে বাকি নেই। রিহান বলে, যে এখানে নেই সে সেখানেও নেই, তাও তোর মনের সান্ত্বনার জন্য যাচ্ছিস যা। রিহানের কথা শুনে মারসাদের কপাল আপনা আপনি কুঁচকে আসে। সে মুখে কোন বাক্য ব্যয় না করে চোখের ইশারায় ওদের শাসিয়ে লাইব্রেরির দিকে যেতে থাকে। মারসাদ যেতেই রিহান ও মৃদুল হাসতে হাসতে আহনাফকে বলে, তোর কি এখনো মনে হয় না মারসাদ আদিরাকে পছন্দ করে? আহনাফ বলে, ডোন্ট নো ইয়ার, একবার মনে হয় পছন্দ করে, আবার মনে হয় সামিরার থেকে ছুটকারা পেতে এসব করছে। ওর মাথায় যে কি চলছে ওই জানে। রবিন বলে, আমার না আদিরার জন্য ভয় করছে। সামিরা এসব জানতে পারলে আদিরাকে যদি কিছু করে। রিহান হাই তুলতে তুলতে বলে, ফিকার নট ওয়েন মারসাদ উইথ হার। আমি তো ভাবছি যদি এই অ্যাক্টিংটা অ্যাক্টিং পর্যায়ের থেকে রিয়েল পর্যায়ে চলে যায়। আই মিন, যদিও আমাদের মনে হয় মারসাদ আদিরাকে পছন্দ করে, কিন্তু সেটা আমাদের ধারণা মাত্র। কিন্তু সত্যি সত্যি যদি ওদের মাঝে ভালোবাসাটা হয়ে যায়, একদিকে মারসাদের জন্য ভালোই হয়। আদিরা মেয়েটা ভালো। রিহানের সাথে মৃদুলও তাল মেলালো, কিন্তু আহনাফ মোটেও এতে খুশি না। সামিরাকে যে লাশ করে নিজের জীবন থেকে সরানোর চক্করে মারসাদ একটা নির্দোষ মেয়েকে ব্যবহার করছে, এটা সে মন থেকে পুরোপুরি মানতে পারছে না। কাল সে মারসাদকে বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু
লাইব্রেরি গিয়েও আদিরাকে না পেয়ে মারসাদ লাইব্রেরি থেকে বেরিয়ে এক হাত কোমরে তো আরেক হাত মাথার পেছনের চুলে হাত রেখে কিছু একটা ভাবছে। তখনই সামিরা সেখানে হাজির হয়। চোখে মুখে তার হেয় ও ক্রূর হাসি। সামিরা মারসাদের চারপাশে একবার ঘুরে ফের সামনে এসে বলে, কাকে খুঁজছো মারসাদ বেবি? মারসাদ বিরক্তির সাথে বলে, অ্যাটলিস্ট তোমাকে তো না। উপোস আমি তো তা আশাই করিনি। কিন্তু আমি জানি তুমি কাকে খুঁজছো। লিসেন মিস্টার মারসাদ ইশরাক খান, তুমি যাকে খুঁজছো সে তোমাকে 2 পয়সার দামও দেয় না, তারপরও তুমি ওই মেয়ের জন্য। দিস নান অফ ইউর বিজনেস। গো টু হেল। তারপর মারসাদ স্থান ত্যাগ করে। সামিরা সেখানে দাঁড়িয়ে ফুঁসছে। অতঃপর রেগে নিজেও চলে যায়। মাহি আহনাফের সামনে একটা পুকুর পাড়ে বসে আছে। মাহির মন খারাপ। সে একাধারে ছোট ছোট নুড়ি পাথর ইটের সুরকি ধীরে ধীরে পুকুরে ঢিল মারছে। আহনাফ কিছুক্ষণ যাবৎ এগুলো দেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাহিকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? মন খারাপ দেখাচ্ছে। মাহি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, দাভাইয়ের এই হুটহাট সিদ্ধান্ত আমার ভালো লাগে না। আপনি তো একটু বুঝাতে পারেন। আমার বান্ধবী কুটিল মস্তিষ্কের না। ও সত্যি সত্যি সরল। এই দেখুন, প্রতিদিন ক্লাস করা মেয়েটা আজকে দাভাইয়ের ভয়ে ভার্সিটিতেই আসেনি। আমি দাভাইয়ের সাথে বাবা মা যাওয়ার পরে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে যে বিকেলের দিকে বেরিয়েছিল তারপর রাত 12টার পর ফিরল। তারপর সোজা রুমে গিয়ে দরজা লাগালো। আহনাফ মাহির হাত ধরে বলে, বুঝিয়েছিলাম আমি, শোনেনি। সে সামিরাকে শিক্ষা দিতে এসব করছে। কিন্তু জানো, আমার রবিন, মৃদুল ও রিহানদের কেন যেন মনে হয় মারসাদ আদিরাকে পছন্দ করে। জানি না কতটুকু সত্য। পছন্দ করলে সরাসরি প্রপোজ করুক, আমি নিজে সাপোর্ট করব। কিন্তু থ্রেটও কেন? দেখি কি হয়। ওর মনে কি চলছে সেটা তো এখন আমাকেও বলে না। আহনাফের কথা শুনে মাহি আহনাফের কাঁধে মাথা রেখে উদাস হয়ে সম্মুখে পদ্ম পাতার উপর ডাহুকের চলাচল দেখছে। বিকেলে আদিরা স্টুডেন্ট পড়াতে যাচ্ছে। এই স্টুডেন্টের বাড়িতে যেতে একটা পার্ক পেরিয়ে যেতে হয়। পার্কে বৃদ্ধ বৃদ্ধারা সকাল বিকেল হাঁটতে আসে। তাদের সাথে আবার ছোট ছোট বাচ্চাদেরও দেখা যায়। আদিরা এই রাস্তাটুকু একটু ধীরে ধীরে হাঁটে। এই পথটুকু তার মনে এক প্রকার প্রশান্তির দোল দিয়ে যায়। আজও সে এই রাস্তাটুকু হাঁটছে। হাঁটার সময় পেছনে থেকে কয়েকবার হর্নের শব্দ আসাতে চেপে চেপে হেঁটেছে, কিন্তু বারবার হর্ন শুনতে পাওয়াতে এবার পেছনে ঘুরেই আদিরা চকিতে ভয় পেয়ে যায়। বড়সড় একটা ঢোক গিলে তার সামনে বাইকে বসা ব্যক্তিটির রতিম নয়নজোড়ার দিকে তাকায়। এক পলক চেয়ে দ্রুত মাথা নিচু করে সামনে ফিরে দ্রুত পা চালিয়ে হাঁটতে থাকে। আদিরা কিছু দূর যেতেই সেই ব্যক্তিটি বাইক নিয়ে আদিরার সামনে এসে দাঁড়ায়। আদিরা মুখে হাত দিয়ে এক কদম পিছিয়ে যায়। এবার বাইকে বসা ব্যক্তিটি তার দিকে তাকাচ্ছে না। আদিরাই সাহস করে বলে, দেখুন ভাইয়া, আপনি এটা ঠিক করছেন না। আপনি বারবার আমার পথ রোধ করতে পারেন না। আমার টিউশন আছে, টিউশন করাতে যেতে হবে। ব্যক্তিটি নিচের দিকে চেয়ে নিঃশব্দে খানিক হেসে বলে, যাও। না করলো কে? আমি কি তোমার পা বেঁধে রেখেছি? আদিরা চোখ ছোট ছোট করে চেয়ে তারপর বাইক পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল, তখন তার মাথায় পেঁচিয়ে পেছনের দিকে লম্বা করে ফেলে রাখা ওড়নার অংশে টান পড়ে। সে চকিতে থমকে যায়। মনে মনে ভীত ও হতবাক সে। মারসাদ তবে তার ওড়নায় টান দিল। রাগও হচ্ছে তার। এমনটা সে কখনো উনার থেকে কল্পনাও করতে পারে না। চোখ মুখ শক্ত করে পিছনে ঘুরে কিছু বলতে নিবে তার আগেই দেখতে পায় মারসাদ বাইক থেকে নেমে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর আদিরার ওড়না লেগে আছে বাইকের পেছনের একটা অংশে। বোকা বনে যায় আদিরা। সে একবার মারসাদের ডোন্ট কেয়ার ভাব নিয়ে তার দিকে নিবন্ধ হয়ে থাকা চোখ জোড়ার দিকে তাকায়, তো আরেকবার বাইকের পেছনের অংশের সাথে লেগে থাকা নিজের ওড়নার দিকে।
তারপর চটজলদি এগিয়ে এসে নিজের ওড়নাটা বাইক থেকে ছাড়িয়ে নেয়। অতঃপর ফের চলে যেতে নিলে মারসাদ বলে উঠে, কি ভেবেছিলে তোমার ওড়না আমি টান দিয়েছি? মুভি সিনেমা খুব বেশি দেখো, তাই না? সেখানে দেখায় হিরো ভিলেনরা রাস্তাঘাটে হুট করে হিরোইনের আঁচল ওড়না টান দিয়ে বসে, তারপর হিরোইন ঘুরে ঠাস করে একটা লাগিয়ে বসে। আদিরা যত্র দাঁড়িয়ে চোখ মুখ খিচে নেয়। নিজের মাথা এখন তার সামনের কড়ি গাছের সাথে বাউরি দিতে ইচ্ছে করছে। আদিরার নীরবতাকে পর্যবেক্ষণ করে মারসাদ বাইকে উঠে বাইক স্টার্ট দিতে দিতে বলে, বাই দা ওয়ে রাগলে তোমাকে দারুণ সুন্দর লাগে। তারপর বাইক স্টার্ট দিয়ে মারসাদ আদিরার সামনে দিয়ে চলে যায়। আদিরা হা হয়ে সেখানেই দাঁড়িয়ে মারসাদের চলে যাওয়া দেখছে আর মারসাদের বলে যাওয়া কথাটা বারবার মনে মনে আওড়াচ্ছে। এই মাঝরাস্তায় এসে তার পথ রোধ করে কি বুঝাতে চেয়েছিল সে? প্রশ্নগুলো তার চেতন মনের মাঝে ঘুরপাক খেলেও অবচেতন মন যে উত্তর জানে। মারসাদ আজ তার ভার্সিটিতে না যাওয়ার কারণ জানতে এসেছিল, কিন্তু সত্যি কি তাই? নিজের মনেও নিজে বারবার শত সুতোর প্যাচে পেঁচিয়ে যাচ্ছে। অতঃপর রিকশার টুংটাং শব্দে নিজের মনের চিন্তা থেকে বাস্তবে ফিরে নিজেকে শান্ত করার প্রয়াস করে দ্রুত স্টুডেন্টের বাড়ির উদ্দেশ্যে পা চালায়। হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে আধার অম্বর পানে চেয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে মারসাদ। পাশেই আহনাফ বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো, তবে তার দৃষ্টি মারসাদের দিকে নিবন্ধ। দুজনেই নিশ্চুপে নীরবে দাঁড়ানো। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর মারসাদ তার অবিচল দৃষ্টি রাতের আকাশের ওই অর্ধ চন্দ্রমার দিকে চেয়ে আহনাফের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, আমার মধ্যে কি নিজের প্রেমিকাকে দেখতে পাচ্ছিস? থতমত খেয়ে কেশে উঠে আহনাফ। তারপর মারসাদের মাথায় একটা চাটা লাগিয়ে বলে, তুই কি করতে চাচ্ছিস ক্লিয়ারলি বল। কেন তুই দেখতে পাচ্ছিস না? সিগারেটের ধোঁয়ায় নিজের ফুস অফুস ঝাঝরা করছি। আর কি? মারসাদের তেরামো জবাব আহনাফকে হতাশ করল। সে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তুই নিজেও জানিস আমি তোকে কোন টপিকে জিজ্ঞাসা করছি। মারসাদ শুধালো, কোন টপিক? কেন করছিস এসব? আদিরা মেয়েটা সত্যি বিপদে পড়বে। আজ তো সে ভয় ভার্সিটিতেই আসেনি। তুই ওর নর্মাল রুটিনের মধ্যে ভয় নামক শব্দটাকে অকারণেই ঢুকিয়ে দিচ্ছিস। আমি তেমন কিছুই করছি না। ওর জন্যও ভালো। আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে করতে যদি এই ভীতু স্বভাবটা যায়। আদিরাকে যে কেউ যা খুশি বলতে পারে, কিন্তু মারসাদ ইশরাকের গার্লফ্রেন্ডের দিকে নজর উঠিয়ে তো দেখাক সেই চোখ হই আমিও পড়ে ফেলব। আহনাফ অবাক হয়। মারসাদের কথাতে অধিকার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। তবে কি সত্যি সত্যি? আহনাফ তারপর শুধায়, তোকে কালকেও বলেছি আদিরাকে তুই ইনডাইরেক্টলি সামিরার শত্রু বানিয়ে দিচ্ছিস। সামিরা? আরে রাখো তো সামিরাকে। ওই মেয়ে কি ভেবেছে আমি 2 বছর আগে ওকে ওই কথাটা এমনি এমনি বলেছি? আজ আবার সে আমার মজা নিতে এসেছিল। সামিরাকে তো বলেই দিয়েছিলাম আমার পিছনে ঘুরে লাভ নেই, আমার সুশীল মেয়ে পছন্দ। আর সামিরা বলেছিল যদি আমি কোনোদিন আমার মন মতো মেয়েকে ভালোবেসে ফেলি তবে ও আমাকে আর বিরক্ত করবে না। এজন্যই তো ক্যাম্পাসের কোনো মেয়ে আমার দিকে তাকালেও সে তা প্রভাব দেখায়। আর আদিরাকে নিয়ে সে বেশি ইনসিকিউর হবেই না বা কেন? আদিরা সুশীল চুপচাপ থাকা মেয়ে, আবার রূপে গুণেও সামিরাকে টক্কর দেওয়ার মতো। যদিও রূপ আমার কাছে ফ্যাক্ট না, হলে তো সামিরারও রূপ কম না। ক্যাম্পাসে আরো কত মেয়ে আছে, তবে তাদের দিকে তাকাতেও ইচ্ছে করেনি। মারসাদের কথাগুলো শুনে আহনাফ ফট করে জিজ্ঞাসা করে বসে, তুই কি আদিরাকে ভালোবাসিস? তোর আজকের কথাতে কিন্তু আমার অন্য দিনের চেয়ে ভিন্ন সুরের লাগছে। মারসাদ থমকে গেল। এই প্রশ্নটা আহনাফ তাকে আরো কয়েকবার করেছে। প্রতিবারই মারসাদ ভাবনার অতলে তলিয়ে যায়। তারপর সেই প্রশ্নটাকে ভিত্তিহীন প্রমাণ করে না বলে দেয়। এতদিন আদিরার ভীত মুখশ্রী তাকে রাগিয়েছে, তার প্রতি আকর্ষিত করেছে।
কিন্তু আজ রাগান্বিত মুখটা দেখে নিজেই নিজের বলতে চাওয়া কথাগুলো ভুলে চলে এসেছে। এই লক্ষণকে কি বলে? মারশাদকে চুপ করে থাকতে দেখে আহনাফ ওর কাঁধে হাত রাখে। তাতে বাস্তবে ফিরে মারশাদ। আহনাফ ফের বলে, আমি তোর বেস্ট ফ্রেন্ড, সেই ছোটবেলা থেকে। তুই আমার থেকে কিছু লুকাতে পারিস না, আর চেষ্টা করলেও লুকিয়ে রাখতে পারবি না। মারশাদও প্রত্যুত্তরে প্রশ্ন ছুড়ে, তুই মনে হয় আমার থেকে কিছু লুকাতে পারিস? চেষ্টার তো কমতি রাখিসনি। আহনাফ কিছুটা চমকে উঠে। মারশাদ তবে মাহিও তার ব্যাপারে বুঝে গেছে। মারশাদ ঘুরে তাকায় আহনাফের দিকে। আহনাফ ফ্লোরের দিকে চেয়ে আছে। মারশাদ আহনাফের কাঁধে হাত রেখে বলে, সব বুঝেও চুপ করে আছি মানে আই ট্রাস্ট ইউ। কথাটা বলেই মারশাদ মুচকি হেসে চলে যাচ্ছে। যেতে যেতে বলে, তোর প্রশ্নেরও উত্তর দেই, ভালোবাসি কি না জানি না, তবে ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। তারপর মারশাদ সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। আহনাফের মুখেও স্বস্তির হাসি ফুটে। সে বুঝে গেছে মারশাদ আদিরাকে ভালোবাসে। তাই আহনাফ খুব করে চায় এবার অন্তত মারশাদের মন না ভাঙুক। পরের দিন আদিরা সকাল সকাল টিউশন পড়াতে যেতে বের হয়েছে। হোস্টেলের গেট দিয়ে বের হতেই দেখে একটা বাইক দাঁড়ানো। বাইকে বসা মানুষটা আর কেউ না, মারশাদ। আদিরা দেখেও পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সেই সাথে মারশাদও খুবই ধীর গতিতে বাইক নিয়ে আদিরার পিছু পিছু এগুচ্ছে। আদিরা চলতে চলতে সেটা বুঝতে পারছে ঠিক, কিন্তু তার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। রাস্তাতে যে 2-3 জন মানুষ জগিং বা সকালে হাঁটার উদ্দেশ্যে বের হয়েছে তারা তো দেখছে। কি ভাবছে তারা? এসব চিন্তা করে রাগও হচ্ছে তার। অতঃপর আদিরা দাঁড়িয়ে পড়ে। তারপর পিছনে ঘুরে কপাল কুঁচকে মারশাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, আপনি এভাবে আমার পিছু পিছু আসছেন কেন? মারশাদ হাই তুলতে তুলতে পাল্টা প্রশ্ন করে, আমি তোমার পিছনে আসছি কে বলল? তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাচ্ছি। আদিরা আর কোনো তর্কে গেল না। তখন সামনের দিকে একটা রিকশা দাঁড়িয়ে থাকতে দেখে বাধ্য হয়ে রিকশাটা ডেকে উঠে পড়ে। আদিরা রিকশায় উঠতেই মারশাদ মুচকি হেসে বাইকের গতি বাড়িয়ে চলে যায়। আদিরাও তাতে স্বস্তি পায়। স্টুডেন্টের বাড়ি পৌঁছে আদিরা রিকশা ভাড়া দিতে নিলে রিকশাওয়ালা মামা বলেন, ভাড়া দিতে হইব না আফা। আদিরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন মামা? আমি আপনার রিকশায় করে এতটা পথ আসলাম, আর আপনি বলছেন ভাড়া দিতে হবে না? ভাড়া তো ওই ভাইজানি দিয়া দিছিল। এই বলে রিকশাওয়ালা মামা চলে যান। আদিরা ভাড়াটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড নীরব হয়ে দাঁড়িয়ে থেকে লম্বা নিঃশ্বাস ছেড়ে স্টুডেন্টের বাড়ির ভিতরে চলে যায়। স্বামীরা আজ ভার্সিটিতে শাড়ি পরে এসেছে। শাড়ির রংটাও মারশাদের প্রিয় রং, আকাশী রঙের। ক্যাম্পাসের যেসব ছেলেরা যারা সামিরাকে মনে মনে পছন্দ করে কিন্তু মুখে বলতে পারে না, তারা হা করে সামিরাকে দেখছে। সামিরা এসব বেশ উপভোগও করছে। সামিরা তার বান্ধবীকে বলে, দেখিস আজ মারশাদ শুধু আমাকেই দেখবে। সামিরার বান্ধবীও সামিরার কথার সাথে তাল মেলায়। কিছুটা দূরে মৃদুল ও রবিন ক্যান্টিনের দিক থেকে ফিরছিল, তখন সামিরাকে দেখে মৃদুল বলে, ও বাবা, আজ দেখি সামিরা শাড়ি পরে এসেছে। রবিন মুখে হাত দিয়ে হেসে বলে, তাও আকাশী রঙের। কিন্তু লাভ নাই, মারশাদ আর কখনো সামিরার দিকে ঘুরেও তাকাবে না। রবিন তখন সুমি, মৌমি ও রাত্রিকে সামিরার দিকে যেতে দেখে। রবিন বলে, এই সুমি রাত্রিরা কেন যাচ্ছে ওখানে? মৃদুল বলে, যা, আমরা বরং আমাদের হবু ভিপি কোথায় খুঁজে আসি। আজ তো ভিপি নির্বাচন, আজকেই নির্ধারণ হবে ভিপি কে হবে। অতঃপর রবিন ও মৃদুল মারশাদের খোঁজে চলে যায়। ভার্সিটিতে আসতেই আদিরাকে এক প্রকার চেপে ধরল মাহি। কাল আসিসনি কেন? আদিরা কি জবাব দিবে ঠিক ভেবে পেল না। তাই তৎক্ষণাৎ কথা ঘুরানোর জন্য সে বলল, বলেছিলাম তো কাল সকালের দিকে শরীরটা একটু খারাপ ছিল। তুই বললি আর আমি বিশ্বাস করলাম। তুই যে দাভাইয়ের জন্য আসিসনি তা কি আমি বুঝি না?
আদিরা ঘাসের উপর বসল। তারপর বলল, তেমন কিছু না মাহি, শরীর খারাপ লাগছিল বলেই আসিনি। আদিরাকে দেখে মাহিও ঘাসের ওপর বসল। অতঃপর মুখ ভার করে বলল, বুঝেছি, তুইও সত্যি কথা বলবি না। সবাই আমার থেকে কথা লুকানো শুরু করে দিয়েছে। একজন ভাবে আমার কাছে আমারই ভাইয়ের সম্পর্কে বললে আমি রাগ করব, আরেকজন ভাবে আমার বোন তো ছোট, তাকে সবকিছু বলা যায় না। ঠিক আছে। মাহিকে মুখ ভার করতে দেখে সাবিহা ও রিন্তি মুখ টিপে হাসছে। আদিরা মাহির দিকে অসহায়ের মতো চেয়ে আছে। হুট করে মাহি বসা থেকে দাঁড়িয়ে পড়ে। তারপর আদিরার হাত ধরে টান দেয়। আচমকা আদিরা বোকার মতো চেয়ে থাকে। মাহি বলে, আজ আমরা চারজনে শাড়ি পরব। আদিরা অবাক হয়। হ্যাঁ, আরে হ্যাঁ, আজ আমরাও শাড়ি পরব। স্বামীরা আপুকে শাড়ি পরতে দেখে এখন আমারও ইচ্ছে করছে। সাবিহা ও রিন্তিও এতে উৎসাহ দেখাচ্ছে। আদিরা অবাক হয়ে বলে, স্বামীরা আপু পরলে পড়ুক, আমাদের কেন পড়তে হবে? আর আজ তো কোনো ফাংশন না। সাবিহা প্রত্যুত্তরে বলে, ফাংশন না, কিন্তু আজ কোনো ক্লাসও হবে না। আদিরা যেন আরো অবাক হয়। সে শুধালো, কেন? ক্লাস কেন হবে না? মাহি আদিরাকে টেনে নিয়ে যেতে যেতে বলে, পরে জানতে পারবি, এখন আমার সাথে চল। এরপর মাহি, সাবিহা ও রিন্তি আদিরার একটা কথাও শুনল না। আদিরাকে নিয়ে মাহিদের ফ্ল্যাটে যায়। সেখানে মাহির রুমে 4টা শাড়ি বিছানার উপর বের করে রাখা। আদিরা তা দেখে প্রশ্ন ছুড়ে, এখানে আগে থেকে শাড়ি বের করা কেন? আদিরার প্রশ্ন শুনে ওরা তিনজন হেসে ফেলে। তারপর রিন্তি বলে, কারণ আমরা কালকে রাতেই শাড়ি পরার প্ল্যান বানিয়ে ফেলেছিলাম। তারপর আজকে সকালে আমি ও সাবিহাজ আমাদের শাড়ি এখানে রেখে গিয়েছি। কিন্তু মাহি যে বলল ওর স্বামীরা আপুকে দেখে শাড়ি পরতে ইচ্ছে করেছে। আরে না রে বোকা, আজকে দেখবি ক্যাম্পাসে প্রায় অনেকেই শাড়ি পরে এসেছে। কিন্তু কেন? আজকে ভিপি নির্বাচনের ফল প্রকাশ করা হবে। কয়েকদিন দেরি হয়েছে কিছু কারণে, কিন্তু অবশেষে আজকে। এই উপলক্ষে আজ কোন ক্লাস হবে না, তাই অনেকে মনের সুখে হলেও শাড়ি পরছে। আমরাও সেই দলের। আদিরা ফের কিছু জিজ্ঞাসা করতে নিবে, তখনই মাহি একটা হালকা আকাশী রঙের শাড়ি আদিরার কাঁধের কাছে ধরল। শাড়িটাতে শাড়ির রঙের থেকে কিছুটা গাঢ় আকাশী রঙের সুতার কাজ করা। মাহি বলল, এই শাড়িটাতে তোকে কিন্তু খুব সুন্দর লাগবে আদু। তুই আজকে এই শাড়িটাই পরবি, আর ওই টিয়া রঙের শাড়িটা আমি পরব। রিন্তি বলল, ঠিক বলেছিস, আদুকে এই শাড়িটাতে দারুণ লাগবে। আর আমাদের চারজনেরই শাড়ির সাথে সাদা রঙের ট্রুপ টপ ব্লাউজ, একসাথে চারজনকে কত কিউট লাগবে। ইস! সাবিহাও তাল মেলালো। কিন্তু আদিরা বেঁকে বসেছে। সে বলে, দেখ, তোদের শখ লেগেছে, তোরা পর। আমার পড়তে ইচ্ছে করছে না। আজ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হলো, রাস্তাঘাটের কাদাপানিও আছে, এর মধ্যে শাড়ি পরব? আর আকাশ এখনো মেঘলা। মাহি শাড়িটা রেখে আদিরার 2 গালে হাত দিয়ে বাচ্চাদের বুঝানোর মতো করে বলল, শাড়ি তো বৃষ্টির দিনেই পরে বেশি। বর্ষা ঋতুতে কবি বলেছেন মেয়েদের শাড়ি পরার হিড়িক পরে। কোন কবি? আদিরার প্রশ্নে মাহি নিজের কপালেই চা পড়ে বলে, কবি মাহি খান হয়েছে। চুপচাপ শাড়িটা পরে আয়। আর ট্রুপটপ ব্লাউজ তুই ফুল স্লিভসটা পরবি নাকি হাফ স্লিভস? আদিরা মুখ ফুলিয়ে রাখে, জবাব দেয় না। তাই মাহি নিজেই বেছে আদিরাকে ফুল স্লিভসের ট্রুপটপ ব্লাউজটা ধরিয়ে এক প্রকার ধাক্কা দিয়েই ওয়াশরুমে চেঞ্জ করতে পাঠিয়ে দেয়। নতুন ভিপির নাম ঘোষণা করতে বেশ আয়োজন করা হয়েছে। শিক্ষকরাও উপস্থিত। এই বিষয়ে আমার ভুল হতে পারে, যদিও সাগররা সেখানে আসেনি, কারণ ইতোমধ্যে তারা জেনে গেছে তারা হেরে গেছে। স্বামীরা তার বান্ধবীকে ও সুমি মৌমি রাত্রিকে নিয়ে দর্শকদের সিটের সামনের সারিতে বসেছে। এদিকে মাহি, আদিরা, সাবিহা ও রিন্তি তিনজনেই 3 রঙের শাড়ি পরে আস্তে আস্তে আয়োজন করা স্থানের দিকে আসছে।
মাহি টিয়া রঙের শাড়িতে, আদিরা আকাশী রঙের শাড়িতে, রিন্তি ল্যাভেন্ডার রঙের শাড়িতে ও সাবিহা হালকা গোলাপি রঙের শাড়িতে। তিনজনের চুলেই খোপা, আর খোপায় রজনীগন্ধা, হাতে শাড়ির সাথে ম্যাচিং রেশমি চুড়ি। স্টেজে বসে মারসাদ দর্শক শাড়িতে আদিরাকে খুঁজতে খুঁজতে হঠাৎই চোখ পড়ে সেদিকে। সাদা ফুল স্লিভস ব্লাউজের সাথে আকাশী রঙে শাড়ি, শাড়ির সাথে ম্যাচিং চুড়িও। এক হাতে শাড়ির কুচি ধরে হাঁটছে তো আরেক হাতে পেছনে খোপা করা রাখা চুল থেকে সামনের দিকে কিছু ছোট চুল খুলে এসে বারবার বিরক্ত করাতে তা সরিয়ে কানের পিঠে গুজে দিচ্ছে। দৃশ্যটা বুঝি চোখ ফেরানো দেয়, কারণ পূর্বের ভিপি আশিককে মারসাদের কাঁধে হাত দিয়ে ধ্যান ভাঙাতে হয়েছে। মারসাদকে মাইকের কাছে গিয়ে কিছু বলতে হবে। অতঃপর মারসাদ উঠে মাইকের কাছে যায়। মারসাদের পেছনে আহনাফ ও মৃদুল। মারসাদ সবার উদ্দেশ্যে সালাম দিয়ে চুপ করে গেছে। প্রায় কয়েক সেকেন্ড পেরোনোর পর পেছনে থেকে মৃদুল মারসাদের পিঠে গুঁতো দিয়ে ফিসফিস করে বলে, "কি রে, চুপ করে গেলি কেন?" তারপর মারসাদ দ্রুত নিজের দৃষ্টি সংযত করে ছোট করে নিজের বক্তব্য দিয়ে নিজের সিটে এসে বসে পড়ে। মারসাদ এসে বসার পর পেছনে থেকে রিহান খানিক টিটকারির সুরে ফিসফিস করে বলে, "তোমার ধ্যান জ্ঞান যে এখন কই সেটা কি আমরা বুঝি না মামা, তোমার মনের মাঝে যে প্রজাপতি উড়তাছে।" মারসাদ রিহানকে ইশারায় ধমকে আবার সামনে ফিরে। এদিকে আদিরা মারসাদের বক্তব্য দেওয়ার সময় সেই হুট করে থমকে যাওয়ার পর থেকে আর মাথা উঠাতে পারছে না। অজানা কারণেই তার ভীষণ লজ্জা করছে। তার মনের অন্দরমহল থেকে একটাই কথা ভেসে আসছে, সে তোকেই দেখছিল, কিন্তু আদিরা নিজের মনকে বুঝাতে চাইল যে মন তো কত কথাই বলে, সব কি আর সত্যি হয়? কিন্তু পরক্ষণেই আবার নিজেই লজ্জায় চোখ খিচে নেয়। মাহি বলে উঠে, "আজ আমার দাভাইকে কেমন নেতা নেতা লাগছে না?" সাদা পাঞ্জাবি পাজামা, চোখে কালো সানগ্লাস, হাতে সিলভার রঙের ঘড়ি। সাবিহাও তাল মেলায়। ঠিক বলেছিস, ভাইয়াকে আজ অন্যরকম লাগছে। আমাদের ভিপি বলে কথা। মাহি ফের কিছুটা মজার ছলে বলে, "আজ তো মেয়েরা আমার ভাইকে চোখ দিয়েই গিলে খাবে, বেচারা ভাইটা আমার।" কথাটা বলতে বলতে মাহির নজর যায় আদিরের দিকে। আদিরা মাথা নিচু করে বসে আছে। মাহি আদিরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, "কি রে, তুই এরকম মাথা নিচু করে বসে আছিস কেন?" চমকে উঠে আদিরা। আমতা আমতা করে দ্রুত বলে উঠে, "এ এমনি এমনি মাথা নিচু করে বসে থাকলে হবে? সামনের দিকে দেখ, আমার দাভাইকে আজকে হিরো টাইপ নেতা লাগছে।" আদিরা এক পলক তাকায়, অতঃপর দ্রুত নজর নিচু করে ফেলে, কারণ মারসাদের অবিচ্ছিন্ন দৃষ্টি যে তার দিকেই নিবদ্ধ। অনুষ্ঠানের শেষে মারসাদ ও তার বন্ধুরা স্টেজ থেকে নামছে, তখন সামিরা মারসাদের দিকে এগিয়ে যায় তাকে অভিনন্দন জানাতে। কিন্তু মারসাদ সামিরাকে এক প্রকার ইগনোর করে, দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। এতে সামিরা অবাক হয়। অতঃপর মারসাদের যাওয়ার পানে চেয়ে আদিরাকে মাহিদের সাথে দেখতে পায়। আর মারসাদ সেদিকেই যাচ্ছে। আদিরাকেও আকাশী রঙের শাড়িতে দেখে সামিরার রাগ হতে শুরু করে। তখন পাশ থেকে সামিরার বান্ধবী সামিরাকে বলে, "আদিরাকে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না সামিরা?" তা শুনে সামিরার রাগ ক্রমশ বাড়তে থাকে। ফুস হচ্ছে সে। তারপর সামিরার বান্ধবী আবার বলে উঠে, "মারসাদ ভাইয়া তো ওইদিকেই যাচ্ছে, তবে কি ওদের মধ্যে?" কথা শেষ করতে পারল না মেয়েটা। সামিরা চিৎকার করে ধমক দিয়ে উঠে, "চুপ, আরেকবার মুখ দিয়ে উল্টাপাল্টা কিছু বের হলে দেখিস।" রাগের মাত্রা অতিক্রম করছে সামিরার। তার মনের ভেতর রাগ যেন উত্তপ্ত লাভার ন্যায় ফুটতে শুরু করেছে। অতঃপর সে গটগটিয়ে স্থান ত্যাগ করে। মারসাদ মাহিদের কাছে গিয়ে মাহিকে বলে, "তোকে আহনাফ ফ্ল্যাটে পৌঁছে দিবে, ওর সাথে চলে যা।" হঠাৎ করে নিজের ভাইয়ের মুখে এমন কথা শুনে অবাক হয় মাহি। অতঃপর প্রশ্ন করে, "কেন দাভাই,
আমি এখন যাব না তো। মারসাদ এবার রাগান্বিত দৃষ্টিতে মাহির দিকে তাকায়। মাহি তৎক্ষণাৎ ভড়কে যায়। মারসাদ বলে, যা বলেছি তা কর, এখানে এখন সেফ না। মাহিও আর কথা বাড়ায় না। মাথা নাড়িয়ে কিছুটা দূরে দাঁড়ানো আহনাফের দিকে হাঁটা ধরে। মাহির সাথে সাথে আদিরাও যেতে নিলে মারসাদ ওর হাত টেনে ধরে। সঙ্গে সঙ্গে আদিরার হৃৎপিণ্ডের গতি যেন তেজ হয়ে গেল। শিরদাঁড়া বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল তার। মারসাদ আদিরাকে বলে, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে তোমার হোস্টেলে পৌঁছে দেব। আদিরা জবাব দিতে চেয়েও পারছে না। তার মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠস্বর রুদ্ধ করে রেখেছে। গলা দিয়ে সামান্য না শব্দটাও বেরোচ্ছে না। সাবিহা ও রিন্তি একটু আগেই মারসাদের রাগান্বিত চোখ ও কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল, এখন দুজনেই মিটিমিটি হাসছে। মাহি আহনাফের পাশে গিয়ে দাঁড়িয়ে মারসাদ ও আদিরার দিকে তাকিয়ে আহনাফকে ফিসফিস করে বলে, আপনি বলেছিলেন দুজনকে দিয়ে কনফেস করাতে হবে। দেখুন। আহনাফ কিঞ্চিত অবাক হয়, ফের শুধায়, মানে? আরে বোকা ছেলে। কথাটা বলে মাহি আহনাফের দিকে তাকালে দেখে আহনাফ তার দিকে চোখ ছোট ছোট করে চেয়ে আছে। মাহিও একইভাবে দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি? কিছু না। তুমি কনফেসের ব্যাপারে বলছিলে। হু, আপনি তো কালকে রাতে আমাকে কল করে বললেন দাভাই আদুকে মনে মনে ভালোবাসে, শুধু মুখে স্বীকার করতে চায় না। আর আদিরা দাভাইকে এমন ভাবে ভয় পায়, কিন্তু আপনাদের আর কাউকে তেমন ভয় পায় না। তার মানে ওর মনেও কিছু তো আছে। হ্যাঁ বলেছিলাম। এজন্যই আমি সাবিহা ও রিন্তি মিলে আজকের শাড়ি পরার প্ল্যানটা বানিয়েছি। আর দেখুন, বেছে বেছে আদিরাকে আকাশী রঙের শাড়িটাই পরিয়েছি, দাভাইয়ের ফেভারিট রং। আর জানেন আদিরা দাভাইকে দেখে কি লজ্জাই না পাচ্ছিল। মাহি বেশ উৎফুল্ল চিত্তেই কথাগুলো বলল। তারপর আবার মারসাদ ও আদিরার দিকে তাকায়। তখন আহনাফ হুট করে বলে বসল, আর তুমি আমাকে দেখে লজ্জা পাবে, দূরে থাক, ঝগড়া করেই কুল পাও না। মাহি তৎক্ষণাৎ আহনাফের দিকে ফিরল, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি বললেন? কিছু না, চলো। তারপর আহনাফ মাহির হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে যাচ্ছে। আদিরাকে নীরব দেখে মারসাদ বলে, আমি বাইক আনতে যাচ্ছি, তুমি এখানেই থাকবে। হু। আদিরা তাও চুপ করে আছে। মারসাদ তা দেখে ফের শুধালো, কি বললাম? এখানেই থাকবে। তারপর আদিরা মাথা হ্যাঁ বোধক নাড়ালে মারসাদ নিজের বাইক আনতে যায়। মারসাদ যেতেই আদিরা গলার কাছে হাত দিয়ে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল। যেন মনে হচ্ছিল প্রায় অনেকক্ষণ যাবৎ সে নিঃশ্বাস আটকে রেখেছিল। অতঃপর মারসাদ আসার আগেই দ্রুত এখান থেকে চলে যেতে চাইল। সেই চিন্তা মোতাবেক পা বাড়ালে রিন্তি ও সাবিহা এসে আদিরার হাত ধরে বসে। সাবিহা বলে, কি রে, কোথায় যাচ্ছিস? মারসাদ, ভাইয়া না তোকে এখানে দাঁড়াতে বলল। দেখ সাবু, ছাড় আমাকে, আমার ভালো লাগছে না, শরীর খারাপ করছে, তোরাও আয়। রিন্তি বলে, না না, আমরা এখন যাব না, আমাদের হোস্টেল তো কাছেই, আর তুইও এখন যাবি না, ভাইয়া কিন্তু রাগ করবেন। আদিরা অসহায়ের স্বরে বলে, প্লিজ রিন্তু, এমন করিস না, আমার দিকটাও একটু বোঝার চেষ্টা কর। আমি ওনার সাথে বাইকে উঠতে পারবো না। কেন পারবি না? জানি না, আমি পারবো না আমি। অতঃপর আদিরা ওদের হাত ছাড়িয়ে হাঁটা ধরে। রিন্তি ও সাবিহা ওকে পেছনে থেকে কয়েকবার ডেকেও ব্যর্থ হয়। রিন্তি সাবিহাকে বলে, আদু যে চলে গেল, মারসাদ ভাইয়া এসে আমাদের উপর রাগ ঝাড়লে। আমি জানি না, আমি এখানে আর দাঁড়াবো না, চল প্লিজ। তারপর সাবিহা রিন্তির হাত ধরে ক্যাম্পাস থেকে যেদিক দিয়ে হোস্টেলে তাড়াতাড়ি হয় সেদিকে হাঁটা ধরে। মারসাদ বাইক নিয়ে এসে দেখে আদিরা ও তার বান্ধবীরা কেউ সেখানে নেই। তা দেখে মারসাদের রাগ উঠে যায়। সে বাইকে ঘুষি দিয়ে নিজে নিজেই বলে,
ও যে একটা ঘা ওরতারা মেয়ে সেটা কেন ভুলে যাই। তখন মৃদুল, রিহান ও রবিন হাসতে হাসতে মারসাদের কাছে আসে। রিহান বলে, এই পাখিরে তুমি খাঁচায় কেমনে ভরবা মামা? কথাটা শুনে মারসাদ টমট দৃষ্টিতে রিহানের দিকে তাকায়, তারপর বলে, তোর এই ধরনের কথা বন্ধ কর। মা খাবি কিন্তু। মারও অনেক দিন খাই না। রবিন হতবাক হয়ে রিহানের দিকে তাকায়। আর মৃদুল রিহানের কাঁধের ভর দিয়ে হাসতে হাসতে প্রায় বসে পড়ছে অবস্থা। মারসাদ যখন বাইক থেকে নেমে রিহানকে ধাওয়া করবে তখনই রিহান ছুটে পালায় আর বলতে থাকে, তোর পাখি বেশি দূর যাইতে পারে নাই, বরাবর রাস্তা দিয়ে গেলেই পাবি, নে তোর উপকারও করে দিলাম। মারসাদ তারপর বাইক স্টার্ট দিয়ে বরাবর রাস্তা দিয়ে যেতে থাকে। ভার্সিটির গেট দিয়ে বের হতেই দেখা যায় একদল বাহিরে ছেলেরা ভার্সিটির কয়েকটা ছেলের উপর লাঠিচার্জ করছে। মেয়ে স্টুডেন্টরা তাড়াহুড়ো করে রিকশা নিয়ে চলে যাচ্ছে। মারসাদ বলে উঠে, শীত এত দ্রুত এরা শুরু করে দিয়েছে, পুলিশ এখনো আসছে না কেন? বাইক থামিয়ে ফোন বের করে মারসাদ পুলিশের কাছে কল করতে উদ্ধত হয়। যদিও সে অনুষ্ঠান চলাকালীনই কিছু স্টুডেন্টের হালচাল লক্ষ্য করে মৃদুলকে বলেছিল পুলিশের কাছে খবর দিতে। বলা বাহুল্য যে ওসব স্টুডেন্টরা সাগরকে ভিপি হিসেবে চেয়েছিল। মারসাদ পুলিশের কাছে কল দিতে দিতেই দেখতে পায় পুলিশের গাড়ির শব্দ হচ্ছে, মানে পুলিশ এসে পড়েছে। তাই মারসাদ আর কল করে না, বাইক স্টার্ট দিয়ে আদিরাকে খুঁজতে যায়। আদিরা একটা মোটা গাছের আড়ালে কোনোরকম লুকিয়ে আছে। সে মেইন গেইটের কাছে আসার পরেই এই মারামারি লেগেছে, তাই মেইন গেট থেকে বেরোতে পারেনি। মারসাদ বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির গেট ছাড়িয়ে যেতে নিয়ে বেখেয়ালিতে আশেপাশে নজরদারি রাখার সময় তার হুট করে মনে হয় সে কিছু দেখেছে। তারপর বাইক থামিয়ে পিছনে ঘুরে সেদিকে চেয়ে দেখে শাড়ির আঁচলের অংশ দেখা যাচ্ছে। মারসাদের সন্দেহ হয়, হয়তো আদিরা এখানে, কারণ আদিরার শাড়ির রঙের সাথে এই আঁচলের রংটাও মিলে গেছে। অতঃপর মারসাদ বাইক সাইড করে বাইক থেকে নেমে অবস্থা বুঝে ওই গাছটার কাছে যায়। পুলিশ এসে লাঠিচার্জ করে বহিরাগতদের তাড়ানোর প্রচেষ্টা করছে। মারসাদ দ্রুত সেই গাছটার কাছে গিয়ে দেখতে পায় আদিরা ভয়ে জবুথবু হয়ে বসে আছে। মারসাদ আদিরার পেছনে গিয়ে দাঁড়ায়। তারপর মারসাদ আদিরার মাথায় হাত রাখতেই থমকে যায় আদিরা। এতক্ষণ যাবৎ সে ভয় আতঙ্কে নিজেকে শক্ত করে বসেছিল, কিন্তু এখন মাথা ঘুরছে তার। ধীরে ধীরে মাথা ঘুরানোর আগেই একটা বিকট শব্দ হয়। এবার আর নিজের সাহস ধরে রাখতে পারল না সে। চিৎকার করে উঠতেই একটা হাত তার মুখ চেপে ধরে টান দিয়ে গাছের অন্য পাশের আড়ালে নিয়ে যায়। এদিকে হঠাৎ আকস্মিক কাণ্ডে আদিরা আরো বেশি ভয় পেয়ে ঘাবড়ে যায়। আদিরা এখনো তার মুখ চেপে ধরা ব্যক্তিটির চেহারা দেখেনি। ইতোমধ্যে তার শরীরে আর বল নেই সে লোকটির হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিবে। শরীরের পাশাপাশি মস্তিষ্কও কেমন কাজ করছে না, চোখ নিভু নিভু হয়ে আসছে। ঠিক তখনই একটা কণ্ঠস্বর কানে আসে তার, তুমি এখানে কি করছো? তোমাকে বলেছিলাম ওখানে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। তবে আমার কথার মূল্য না দিয়ে চলে এলে কেন? কণ্ঠস্বরটা কিছুটা পরিচিত লাগাতে আদিরার মস্তিষ্ক থেকে চাপা আতঙ্ক কমতে শুরু করে, কিন্তু সে প্রত্যুত্তর করার মতো অবস্থায় নেই। তার এই ক্ষুদ্র জীবনের এই প্রথমবার এরকম মারামারি নিজের চোখের সামনে দেখছে। কতটা আতঙ্ক ও ভয় সে আছে তা সে মুখে বলেও প্রকাশ করতে পারবে না। তার ফোনটাও এখানে এসে লুকানোর সময় হড়বড়িতে কোথাও পড়ে গেছে। আদিরার থেকে কোনো জবাব না পেয়ে মারসাদ আদিরার মুখ থেকে হাত সরিয়ে তাকে নিজের দিকে ঘুরায়। তারপর ফের প্রশ্ন ছুড়ে, আমার কথা অমান্য করে এখানে কেন এসেছ? বলেছিলাম না ওখানে দাঁড়াও, তাহলে দাঁড়ালে না কেন? কি হলো, জবাব দাও। তৎক্ষণাৎ আদিরা নিজের শরীরের ভার বইতে অসমর্থ হয়ে পড়ল। নিভু নিভু আখি জোড়াও আর নিজের অক্ষিপল্লবের ভার নিতে পারছে না। আচমকা হেলে পড়ল আদিরা। আদিরার অবস্থা দেখে মারসাদ চকিতে ওকে ধরে ফেলে।
তারপর আদিরার গালে আলতো থা অপ্প র দিয়ে ডাকতে থাকে। আদিরা, এই আদিরা, কি হলো তোমার? আদিরার কোনো সারা শব্দ না পেয়ে ওকে আস্তে ধীরে গাছের গুড়ির কাছে বসায়। তারপর আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিভাবে আদিরাকে এখান থেকে নিয়ে যাবে সেই চিন্তা তার। আহনাফ মাহিকে নিয়ে মাহিদের ফ্ল্যাটের বিল্ডিংয়ের কাছে এসে বাইক থামায়। তারপর একটু আগে আসা ফোনের নোটিফিকেশন দেখতে ফোনটা পকেট থেকে বের করে। মাহি বাইক থেকে নেমে জিজ্ঞাসা করে, আপনি এখন কই যাবেন? আহনাফ জবাব দেয় না। সে খুব মনোযোগ দিয়ে ফোনে দেখছে। তা দেখে মাহিও কৌতূহল হলে আহনাফের ফোনের দিকে ঝুঁকে। আহনাফ তৎক্ষণাৎ ফোনে স্ক্রিন অফ করে তাড়াহুড়ো করে মাহিকে বলে, তুমি বাসার ভেতরে চলে যায়, আমাকে এখনই যেতে হবে। মাহির কিছুটা সন্দেহ হয়। মাহি পাল্টা প্রশ্ন করে, কি হয়েছে? আর ভার্সিটিতে কি হয়েছে? কার মেসেজ ছিল? কি বলছিল? আহনাফ মাহিকে জানাতে চাইল না। সে বলল, কিছু হয়নি, তুমি বাসার ভেতরে যাও, আমার একটা কাজ আছে। আহনাফ বাইক স্টার্ট দিতে নিলে মাহি ঝটপট বাইকের চাবি খুলে নেয়। বোকা বনে যায় আহনাফ। মাহি বলে, আপনি আমাকে না বলে যেতে পারবেন না। কি হয়েছে বলুন। আহনাফ শান্ত স্বরে বলে, প্লিজ মাহি, চাবিটা দাও, আমার আর্জেন্ট যেতে হবে। হ্যাঁ যাবেন তো, কিন্তু আমাকে বলে যাবেন। আপনারা দুই বন্ধু আমাকে শুধু টেনশনে রাখেন। দাঁড়ান, আমি দাভাইকেও কল করি। মাহি নিজের ব্যাগ থেকে ফোন বের করার সময় আহনাফ মাহির হাত থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে নেয়। মাহি চমকে আহনাফের দিকে তাকালে আহনাফ বাইক স্টার্ট দিয়ে বলে, তোমাকে বলবো, কিন্তু এখন না, এখন সব ব্যাখ্যা করার সময় না। অতঃপর আহনাফ বাইক নিয়ে চলে গেল। মাহি কিছু বলতেও পারে না। মারসাদ দেখে ভার্সিটির ভেতর থেকে সাগরের বন্ধুরা হাতে লম্বা লম্বা ধারালো অস্ত্র নিয়ে আসছে। এমতাবস্থায় অবস্থা আরো ভয়াবহ হওয়ার পথে। কিভাবে সে আদিরাকে এখান থেকে সরিয়ে নিবে তা চিন্তা করছে। মারসাদ মৃদুলকে কল করল, মোটা লাঠি কতগুলো নিয়ে আয়, আর সোহান হৃদয়দেরও নিয়ে আয়। সাগরের দল ধারালো অস্ত্র নিয়ে নামছে। অবস্থা বেশ বেগতিক। সুমি মৌমিদের যে আসতে বলবে, এসে আদিরাকে নিয়ে যেতে বলবে, সেটাও সম্ভব না। হোস্টেল এখান থেকে বেশ দূরে, তাই ওদেরকে বিপদে ফেলতে ইচ্ছে করল না মারসাদের। এখন আদিরার জ্ঞান ফেরাতে হবে। উপায়ন্তর না পেয়ে মারসাদ আদিরার ব্যাগ চেক করল। সেখানে পানির বোতল তো পেল, কিন্তু তাতে অল্প পানি আছে। মারসাদ দ্রুত বোতল খুলে হাতে সামান্য পানি নিয়ে আদিরা মুখমণ্ডলে ছিটা দেয়। তারপর কয়েকবার আলতো থা অপ্প র দিয়ে আদিরার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এতে সে সফল হয়। পিটপিট করে নয়নজোড়া খুলতে শুরু করে আদিরা। তা দেখে মারসাদের মুখে খানিক স্বস্তির হাসি ফুটে ওঠে। মারসাদ আদিরাকে বলে, ভয় পেও না, আমি আছি। বোতলে আর খুব সামান্য পরিমাণ পানি আছে, এটুকু পানি খেয়ে রিল্যাক্স হও। আদিরা মারসাদের কথাগুলো শুনল, কিন্তু তার খুব দুর্বল লাগছে। ঠিকভাবে বসেও থাকতে পারছে না। এদিকে ঝামেলা স্থান থেকে আর্তচিৎকারের শব্দ ধেয়ে আসছে। ভয় সত্যি তার গলা শুকিয়ে গেছে। আদিরা খুব ধীরে ধীরে হাত বাড়িয়ে পানির বোতলটা ধরতে চাইলে মারসাদ আদিরার অবস্থা বুঝে নিজেই আদিরার মুখের কাছে পানির বোতল ধরে। মাত্র এক ঢোক পানি পান করতে পারে আদিরা। আর পানি নেই। তারপরও পানি পান করার পর কিছুটা ভালো লাগছে তার। আদিরা মৃদু দুর্বল কণ্ঠে বলে, আমি এখানে আর থাকবো না, হোস্টেলে যাব। আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ যাবে, তবে এখন তুমি বের হতে পারবে না, ঝামেলা আরো বাড়বে। তোমাকে আমি এখান দিয়ে যথাসম্ভব আড়াল করে মেয়েদের হোস্টেলের কাছে দিয়ে আসব। তারপর ঝামেলা মিটলে বের হবে। আদিরা একদিকে মাথা নাড়ে। মারসাদ আদিরাকে কোলে তুলে নিতে চাইলে আদিরা নড়ে বসে। সে ফের দুর্বল স্বরে বলে, আমি হেঁটেই যাব প্লিজ।
মারশাদও মেনে নিল। এখন কোলে তুলে নেওয়াটাও রিস্কি, আড়াল করেই নিয়ে যেতে হবে। তারপর মারশাদ আদিরাকে নিয়ে ছাত্রী হোস্টেলের দিকে পা বাড়ায়। চলবে ইনশাআল্লাহ।